হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আজকে আমরা আলোচনা করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কম্পাউন্ড বা বাংলায় যেটাকে বলে জটিল যৌগ, সেই চ্যাপ্টারটা দিয়ে। এই লেকচারটা হবে ইন্ট্রোডাকশন লেকচার। এই লেকচারে আমি আলোচনা করব হোয়াট ইজ অ্যাডিশন কম্পাউন্ড, অর্থাৎ যুত যৌগ কি, হোয়াট ইজ ডাবল সল্ট, হোয়াট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ জটিল যৌগ কি, কনস্টিটিউয়েন্টস অফ কমপ্লেক্স কম্পাউন্ড মানে জটিল যৌগের কি কি উপাদান দিয়ে গঠিত হয়, কনস্টিটিউয়েন্ট অফ কমপ্লেক্স পার্ট অফ কমপ্লেক্স কম্পাউন্ড মানে জটিল যৌগের যে জটিল অংশটি রয়েছে বা কমপ্লেক্স পার্টটি রয়েছে, সেই কমপ্লেক্স পার্টে কি কি অংশ থাকে। হোয়াট ইজ লিগ্যান্ড, লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ড কি, চার্জ অফ সেন্ট্রাল মেটাল, কমপ্লেক্স পার্টের যে সেন্ট্রাল মেটালটা থাকে সেই সেন্ট্রাল মেটালটার চার্জ কি হবে বা আধান কি হবে সেটা নিয়ে আলোচনা করব। চার্জ অফ লিগ্যান্ড, লিগ্যান্ডের চার্জ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এইসব বিষয় নিয়ে আজকের লেকচারটি, এবং আমি আশা করি এই লেকচারটি ভালো করে অবজার্ভ করলে, ভালো করে ফলো করলে কমপ্লেক্স কম্পাউন্ড কি জিনিস বা জটিল যৌগ কি জিনিস সেই সম্বন্ধে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। এবং আমি শুরু করতে চলেছি কমপ্লেক্স কেমিস্ট্রি বা জটিল যৌগের ডিটেলস আলোচনা। আমার লেকচার ফলো করলে তোমরা কখনোই কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ সম্বন্ধে কোনো রকম কনফিউশন তোমাদের থাকবে না, এটা আমি আশা করছি। ওকে, আমরা এতদিন যে সমস্ত জিনিসগুলো পড়েছি তাতে আমরা জানি যে একটি অ্যাসিড এবং একটি বেস নিজেদের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া করে তাহলে সবসময় লবণ তৈরি হয়, তাই তো? ওকে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেরকম আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আমি একটা অ্যাসিড নিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমরা জানি একটা লবণ তৈরি হয়, সেই লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই তো? এছাড়া আমরা পাই H2O। আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমরা পাই অ্যামোনিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড প্রতিটাই হচ্ছে লবণ বা সল্ট। এরকম অ্যাসিড এবং ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করে সবসময় কি তৈরি করে, লবণ তৈরি করে, রাইট? লবণ বিভিন্ন রকম হতে পারে, আমরা দেখবো লবণগুলো কিরকম হয়। সল্ট বা লবণ হতে পারে প্রশম লবণ বা নর্মাল সল্ট যেটাকে আমরা বলি। প্রশম লবণ বা নর্মাল সল্ট, এই প্রশম লবণ বা নর্মাল সল্টটি তৈরি হয় স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের মধ্যে নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে, বা উইক অ্যাসিড এবং উইক বেস এই নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে। যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি স্ট্রং বেস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটি স্ট্রং অ্যাসিড। এরা যদি বিক্রিয়া করে তাহলে আমরা যে লবণটি পাই সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটি প্রশম লবণ। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণ অ্যাসিডিকও নয়, বেসিকও নয়, সেজন্য এটা একটি প্রশম লবণ। আবার আমরা যদি দেখি পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটাও একটি স্ট্রং বেস, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাও একটি স্ট্রং অ্যাসিড। এই দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে একটি প্রথম লবণ বা নরমাল সল্ট। কেন? না, এর জলীয় দ্রবণ হচ্ছে প্রশম, অ্যাসিডিকও নয়, ক্ষারীয় নয়।
অন্যদিকে একটি উইক অ্যাসিড আমরা যদি নিই সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এবং উইক বেস যদি নিই যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই দুটো নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম অ্যাসিটেট। এটিও হচ্ছে একটি প্রশমূলক, কারণ এর জলীয় দ্রবণ প্রশম। এছাড়া আমরা দেখি অ্যাসিডিক লবণ, অ্যাসিডিক সল্ট, যেটাকে বাংলায় বলে আম্লিক লবণ। স্ট্রং অ্যাসিড এবং উইক বেস নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ধরনের লবণ তৈরি হয়। একটি স্ট্রং অ্যাসিড আমি নিচ্ছি HCl, একটি উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে আমরা পাই অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর জলীয় দ্রবণ আম্লিক, সেজন্য এটাকে বলা হয় অ্যাসিডিক সল্ট বা আম্লিক লবণ। এছাড়া আছে বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ। স্ট্রং বেস এবং উইক অ্যাসিড নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ধরনের লবণ তৈরি করে। যেরকম একটা স্ট্রং বেস আমি নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং উইক অ্যাসিড আমি নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে যে লবণটি তৈরি হয় সেটি হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এই সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ ক্ষারীয় বা বেসিক, সেজন্য এটি হচ্ছে একটি বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ। লবণ নর্মাল সল্ট হোক, অ্যাসিডিক সল্ট হোক বা বেসিক সল্ট হোক, সেই সল্টকে যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করা যায় তাহলে কি হয় দেখা যাক। আমরা একটা সল্ট নিলাম, সোডিয়াম ক্লোরাইড, এটা যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করা যায় তাহলে এটা সবসময় ডিসোসিয়েট হয় বা ভেঙে যায় Na+Cl-। পটাশিয়াম ক্লোরাইড, সেটাও ভেঙে যায় K+ এবং Cl-। আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকেও যদি নিই সেটাও জলীয় দ্রবণে ডিসোসিয়েট হয়ে যায় Na4+ এবং Cl-এ। সোডিয়াম অ্যাসিটেটকেও যদি আমরা নিই সেটাও জলীয় দ্রবণে ডিসোসিয়েট হয়ে যায় CH3COO- এবং Na+। তাহলে আমরা দেখতে পাচ্ছি সল্ট বা লবণ জলীয় দ্রবণে ডিসোসিয়েট হয়ে একটা ক্যাটায়ন দেয় এবং একটা অ্যানায়ন দেয়। এই ক্যাটায়নকে বলা হয় অ্যাসিড রেডিক্যাল। কেন? এর কারণ হচ্ছে লুইসের কনসেপ্ট অনুযায়ী আমরা জানি সেই সমস্ত স্পেসিস যারা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে তারা হলো অ্যাসিড। এখানে Na+, যেহেতু এর পজিটিভ চার্জ আছে সেজন্য এটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, সেজন্য এটাকে বলা হয় কি অ্যাসিড রেডিক্যাল। অপরদিকে Cl-, এটা হচ্ছে একটা অ্যানায়ন, এটাকে বলা হয় বেসিক রেডিক্যাল। কেন বলা হয়? একই রিজন। লুইসের কনসেপ্ট অনুযায়ী আমরা জানি সেই সমস্ত স্পেসিস যারা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে তাদেরকে বলা হয় বেস। সেজন্য এখানে Cl- কে আমরা বলি বেসিক রেডিক্যাল, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লবণগুলো সবসময় ডিসোসিয়েট হচ্ছে একটি ক্যাটায়নে এবং একটি অ্যানায়নে। ক্যাটায়ন মানে অ্যাসিড রেডিক্যাল, অ্যানায়ন মানে হচ্ছে বেসিক রেডিক্যাল। ওকে, কিন্তু কোন কোন লবণ থাকে যে লবণে একের বেশি ক্যাটায়ন বা একের বেশি অ্যানায়ন থাকতে পারে। এই ধরনের লবণ যাদের একের বেশি ক্যাটায়ন বা একের বেশি অ্যানায়ন আছে তাদেরকে বলা হয় মিশ্র লবণ বা মিক্সড সল্ট। এরকম একটি মিশ্র লবণ এক্সাম্পল আমি দিচ্ছি NaKSO4। এটা যখন
জলে ডিসোসিয়েট হয় তখন এটা ভেঙে যায় এরকম ভাবে Na+K+ অ্যান্ড SO4 2-। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যাটায়ন আছে। তাহলে লবণ যাই হোক, নর্মাল, অ্যাসিডিক, বেসিক কিংবা মিক্সড, সবসময় জলীয় দ্রবণে সেটা কি দেবে? ক্যাটায়ন দেবে এবং অ্যানায়ন দেবে, অর্থাৎ বেসিক রেডিকেল দেবে এবং অ্যাসিড রেডিকেল দেবে। এই কনসেপ্ট আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ার সময় অবশ্যই হয়ে গিয়ে থাকবে, তাই না? আমাদের সবারই এই ধারণা রয়েছে যে যখনই অ্যাসিড এবং বেস নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে লবণ তৈরি হয় বা সল্ট তৈরি হয়, এবং সল্ট যখন জলীয় দ্রবণে ডিসোসিয়েট হয় সবসময় অ্যানায়ন এবং ক্যাটায়নে ভেঙে যায়। এখন যদি আমরা দুটো লবণের জলীয় দ্রবণকে আলাদা আলাদা ভাবে নিয়ে মেশাই এবং সেই মিশ্রিত জলীয় দ্রবণকে হিট করে ইভাপোরেট করতে থাকি এবং সমস্ত দ্রাবককে উড়িয়ে দিই, তাহলে যে সলিড ক্রিস্টাল পাবো সেই ক্রিস্টালকে আমরা অ্যাডিশন কম্পাউন্ড বলি। সাপোজ আমরা একটা লবণ নিয়েছি FeSO4, এর জলীয় দ্রবণ বানিয়েছি, এটা হচ্ছে জলীয় দ্রবণ। আরেকটা লবণ নিয়েছি অ্যামোনিয়াম সালফেট, এরও জলীয় দ্রবণ বানিয়েছি। এই দুটো জলীয় দ্রবণকে একসঙ্গে মিক্স করে একটা পাত্রে নিয়ে, একটা বিকার নিয়ে, এটাও নিয়েছি আবার এটাও নিয়েছি, সেটাকে আমরা কি করলাম? হিট করলাম। হিট করার পরে সমস্ত ওয়াটারকে আমরা বের করে দিই। তাহলে যে ক্রিস্টালটা আমরা পাবো বা কেলাসটা আমরা পাবো, সেই কেলাসকে বলা হয় অ্যাডিশন কম্পাউন্ড, বা বাংলায় এটাকে বলে দ্রুত যৌগ, অ্যাডিশন কম্পাউন্ড। এখানে আমরা ফেরাস সালফেট সলিউশন নিয়েছি এবং অ্যামোনিয়াম সালফেট সলিউশন নিয়েছি। তাহলে যে ক্রিস্টালটা আমরা পেয়েছি বা কেলাসটা আমরা পেয়েছি সেটা হলো FeSO4.NH4 2SO4.6H2, এরকম একটা কেলাস আমরা পাবো। যদি সল্টটা আমরা নিতাম FeCN(2), এটার একটা জলীয় দ্রবণ আমরা নিতাম, এবং যদি KCN এর জলীয় দ্রবণ নিতাম, তাহলে যে ক্রিস্টালটা পেতাম সেই ক্রিস্টালটা হতো এরকম, Fe(CN)+6। এখানে এই যে ক্রিস্টালটা পেয়েছি সেটা অ্যাডিশন কম্পাউন্ড, আবার এই যে ক্রিস্টালটা আমরা পেয়েছি সেটাও অ্যাডিশন কম্পাউন্ড। এখন যদি ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট এর থেকে প্রাপ্ত যে ক্রিস্টালটা সেটাকে আমরা জলে দ্রবীভূত করি, জলে দ্রবীভূত করলে আমরা পাবো Fe2+ আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং SO4 2- আয়ন। আমরা যদি আলাদাভাবে FeSO4 এই আয়নটাকে জলে দ্রবীভূত করি, তাহলে আমরা কিরকম আয়ন পেতাম? আমরা এখানে পেতাম Fe2+ এবং SO4 2- আয়ন। যদি অ্যামোনিয়াম সালফেট জলে দ্রবীভূত হতো তাহলে আমরা পেতাম NH4+ এবং SO4 2-। আবার দেখছি যে FeSO4 মানে ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণ থেকে প্রাপ্ত যে ক্রিস্টাল বা কেলাস, অর্থাৎ যে অ্যাডিশন কম্পাউন্ড বা দ্রুত যৌগ, সেই দ্রুত যৌগকে যখন আমরা জলে দ্রবীভূত করছি তখন যে আয়ন পাচ্ছি সেই আয়ন এবং FeSO4 আলাদাভাবে জলে দ্রবীভূত করলে যে আয়ন আমরা পেতাম একই রকম।
অর্থাৎ সেই সমস্ত যুত যৌগ বা অ্যাডিশন কম্পাউন্ড যাকে জলে দ্রবীভূত করলে যে আয়নগুলো আমরা পাবো, সেই আয়নগুলো যদি অ্যাডিশন কম্পাউন্ড বা যুত যৌগের কনস্টিটিউয়েন্ট লবণ আলাদা আলাদা ভাবে জলে দ্রবীভূত করলে যে আয়ন পাওয়া যেত একই রকম আয়ন হয়, তখন এই ধরনের অ্যাডিশন কম্পাউন্ডকে বলা হয় ডাবল সল্ট। এটা হলো ডাবল সল্ট। কিন্তু FeCN2 এই যে লবণটা আমরা নিয়েছি, FeCN2 এই যে লবণটা আমরা নিয়েছি, এটাকে জলে দ্রবীভূত করলে আমরা পেতাম Fe2 প্লাস প্লাস Cn মাইনাস। KCl কে জলে দ্রবীভূত করলে আমরা পাবো K প্লাস এবং Cn মাইনাস। অপরদিকে FeCN2 এবং KCl এদের মিশ্রণের ফলে প্রাপ্ত যে যুত যৌগ বা অ্যাডিশন কম্পাউন্ড, সেটাকে জলে দ্রবীভূত করলে আমরা পাবো K প্লাস এবং FeCN6Ar। এখন আমরা দেখতে পাচ্ছি FeCN2 আলাদাভাবে জলে দ্রবীভূত করলে যে আয়ন পাওয়া যেত, KCl কে আলাদাভাবে জলে দ্রবীভূত করলে যে আয়ন পাওয়া যাচ্ছে, অ্যাডিশন কম্পাউন্ডের বা যুত যৌগকে যখন জলে দ্রবীভূত করা হচ্ছে, তখন যে আয়ন আমরা পাচ্ছি সম্পূর্ণ আলাদা। এরকম যদি হয়, অর্থাৎ অ্যাডিশন কম্পাউন্ড যেটা আমরা পেয়েছি লবণগুলো থেকে, অ্যাডিশন কম্পাউন্ড থেকে প্রাপ্ত আয়ন যদি তার কনস্টিটিউয়েন্ট বা উপাদান লবণগুলো থেকে প্রাপ্ত আয়ন সম্পূর্ণ আলাদা হয়, তখন এই ধরনের অ্যাডিশন কম্পাউন্ডকে বলা হবে কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ। জটিল যৌগকে আরো অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু এটা একটা ওয়ে জটিল যৌগ তৈরি করার। তাহলে অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা জটিল যৌগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ডাবল সল্ট, আর একটা হলো কমপ্লেক্স কম্পাউন্ড। অ্যাডিশন কম্পাউন্ড হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডাবল সল্ট, আর একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ডাবল সল্ট, যে একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেরকম FeSO4 ডট NH4 হোল 2 SO4 ডট 6H2, এটার নাম হচ্ছে মোর সল্ট। K2SO4 ডট Al2SO4 হোল 3 ডট 24H2, এটাকে বলে পটাশ অ্যালান। KCl ডট MgCl2 ডট 6H2, এটার নাম কার্নালাইট। এখানে ডাবল সল্টের যে ফর্মুলাগুলো এখানে আমি লিখেছি, এখানে ডট 6H2, ডট 24H2, ডট 6H2, এগুলো আমরা দেখতে পাচ্ছি। মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো কি? এগুলোকে বলা হয় ক্রিস্টালাইজেশন ওয়াটার, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, বা কেলাস জল বলা হয়। মানে কেলাস যখন তৈরি হয় বা এই ক্রিস্টাল যখন তৈরি হয়, তখনই জলগুলো সেই কেলাসের মধ্যে জমা হয়নি। সিম্পল ওয়েতে আমি এটা বলতে পারি। পরবর্তীকালে যখন হায়ার স্টাডিজে তোমরা যাবে, তখন দেখবে যে কিভাবে সেই ওয়াটার গুলো সেখানে আসে। এখানে আমরা যে এক্সাম্পলটা পেয়েছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড।
ওকে, আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড, তাই আমরা এই জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। এখন এই যে জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা যখন জলে দ্রবীভূত হয় তখন আমাদেরকে দেয় এরকম আয়ন। এই যে দুটো আয়ন আমরা পেয়েছি, এই আয়নটা আমাদের পরিচিত, এটা সিম্পল ক্যাটায়ন, সিম্পল পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন বা ক্যাটায়ন। কিন্তু এই যে আয়ন, এটা কিন্তু সিম্পল নয়। কি থেকে বুঝতে পারছি? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট আছে, এবং এই আয়নটা ইতিপূর্বে আমরা দেখিনি। এটা সম্পূর্ণরূপে জটিল আয়ন বা কমপ্লেক্স আয়ন। কিন্তু এই কমপ্লেক্স আয়নটা হচ্ছে নেগেটিভলি চার্জড, সেজন্য এটাকে আমরা বলবো কমপ্লেক্স অ্যানায়ন। কমপ্লেক্স অ্যানায়ন। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে যে জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল ক্যাটায়ন আছে এবং কমপ্লেক্স অ্যানায়ন আছে। এমন কোনো জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড কি থাকতে পারে যেখানে কমপ্লেক্স ক্যাটায়ন এবং সিম্পল অ্যানায়ন থাকবে? দেখা যাক এরকম কোনো এক্সাম্পল পাওয়া যায় কিনা। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। NH3 O2 Cl, এটা যদি ওয়াটার ডিসোসিয়েট হয় তাহলে আমরা পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্যাটায়ন। কেন ক্যাটায়ন? কারণ পজিটিভলি চার্জ বলেই ক্যাটায়ন, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স, তো এটা কমপ্লেক্স ক্যাটায়ন। আর এটা হচ্ছে অ্যানায়ন, এই অ্যানায়নটা সিম্পল অ্যানায়ন। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পেলাম যেখানে একটা কমপ্লেক্স ক্যাটায়ন আছে এবং একটা সিম্পল অ্যানায়ন আছে। আচ্ছা, এমন কোন এক্সাম্পল আমরা পাই কিনা দেখি যেখানে সম্পূর্ণরূপে ক্যাটায়নটা হচ্ছে কমপ্লেক্স এবং অ্যানায়নটা কমপ্লেক্স। দেখা যাক। এটা যদি ডিসোসিয়েট হয় ওয়াটারে তাহলে আমরা পাই এটা হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন। কেন এটা কমপ্লেক্স ক্যাটায়ন? কারণ এখানে টু পজিটিভ চার্জ আছে, সেজন্য এটা ক্যাটায়ন। অ্যান্ড এটা কমপ্লেক্স, সেজন্য এটা হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন। এটা টু নেগেটিভ চার্জ আছে, টু মাইনাস চার্জ আছে, সেজন্য এটা হচ্ছে অ্যানায়ন। এবং এটা কমপ্লেক্স বলে এটা কমপ্লেক্স অ্যানায়ন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম যে কমপ্লেক্স কম্পাউন্ডে কি থাকতে পারে? কমপ্লেক্স কম্পাউন্ডে থাকতে পারে সিম্পল ক্যাটায়ন প্লাস কমপ্লেক্স অ্যানায়ন থাকতে পারে। এছাড়া থাকতে পারে কমপ্লেক্স ক্যাটায়ন প্লাস সিম্পল অ্যানায়ন। এছাড়া থাকতে পারে
complex cation plus complex anion। এক্সাম্পল আমি আগে দিয়েছি, আবার লিখে দিচ্ছি এখানে K4Fe CN6 AgNO3 NH3 whole 2 Cl Cu NH3 whole 4 Cu Cl whole 4, রাইট? তাহলে আমরা এগুলো দেখলাম। এখন আমি দেখাবো যে একটা কমপ্লেক্স পার্টই একটা কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে। যেরকম আমি যদি এক্সাম্পল দিই, এই টোটাল এই যে মলিকিউলের মাথায় চার্জ 0, এই টোটালটাই হচ্ছে একটা মলিকিউল। এখানে কোনো কমপ্লেক্স ক্যাটায়ন কিংবা কমপ্লেক্স আয়ন নেই। এই ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখতে পাবো। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে একটা কমপ্লেক্স কম্পাউন্ডে সবসময় একটা কমপ্লেক্স পার্ট থাকবে। এখন কমপ্লেক্স পার্ট আমরা বুঝবো কি করে? কমপ্লেক্স কম্পাউন্ড আমরা তো বুঝতে পারছি যে কমপ্লেক্স কম্পাউন্ডে কমপ্লেক্স সিম্পল ক্যাটায়ন থাকতে পারে, কমপ্লেক্স আয়ন থাকতে পারে, কমপ্লেক্স ক্যাটায়ন থাকতে পারে, সিম্পল অ্যানায়ন থাকতে পারে, কিংবা কমপ্লেক্স ক্যাটায়ন থাকতে পারে, কমপ্লেক্স অ্যানায়ন থাকতে পারে। আবার হোল কম্পাউন্ডই কমপ্লেক্স হতে পারে, সেখানে নিউট্রাল হতে পারে, কোনো কমপ্লেক্স পার্ট, কোনো কমপ্লেক্স ক্যাটায়ন কিংবা কমপ্লেক্স অ্যানায়ন থাকবে না। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডে একটা কমপ্লেক্স পার্ট থাকবে। সে কমপ্লেক্স পার্ট মানেটা কি? কমপ্লেক্স পার্ট মানে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে তাকালে সবসময় আমরা এই থার্ড ব্র্যাকেট দেখতে পাবো। যে থার্ড ব্র্যাকেট এখানে আমরা দেখতে পাচ্ছি, এই থার্ড ব্র্যাকেট আমরা দেখতে পাবো সবসময়। যদি কোনো কম্পাউন্ডে থার্ড ব্র্যাকেট আমরা না দেখতে পাই, তাহলে বুঝবো যে সেটা কমপ্লেক্স কম্পাউন্ড নয়। কমপ্লেক্স কম্পাউন্ড চেনা এতটাই সহজ। এখানে আমরা প্রথম এক্সাম্পলে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট রয়েছে। থার্ড ব্র্যাকেট আছে মানে সেটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট আছে মানে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে থার্ড ব্র্যাকেট আছে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু শুধু থার্ড ব্র্যাকেট থাকলে হবে না, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো ভালো করে চিনতে হবে। তা আমরা এখন দেখব যে কমপ্লেক্স কম্পাউন্ডের যে কমপ্লেক্স পার্ট রয়েছে, সেই কমপ্লেক্স পার্টে কি থাকে। আমি প্রথম যে এক্সাম্পলটি নিয়েছি K4Fe CN6 এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটা রয়েছে, এটার যে কমপ্লেক্স পার্ট, অর্থাৎ FeCN6, এই যে কমপ্লেক্স পার্টটা রয়েছে না, এই কমপ্লেক্স পার্টে কি আছে? আমার চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাই দেখবো। একটা থার্ড ব্র্যাকেট রয়েছে, একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আর কি আছে? Cn-, এটা একটা অ্যানায়ন আর একটা মেটাল। আরেকটা এক্সাম্পল দিই, সেকেন্ড যে এক্সাম্পল আমরা নিয়েছি, সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে AgNH3 2Cl। এটা যখন ডিসোসিয়েট হচ্ছে, যে কমপ্লেক্স পার্ট আমরা পাচ্ছি সেটা হলো এটা। এই কমপ্লেক্স পার্টে কি রয়েছে? এই কমপ্লেক্স পার্টে রয়েছে একটা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, একটা মলিকিউল আছে, সেটা হচ্ছে NH3। এটা হচ্ছে নিউট্রাল মলিকিউল মানে সেটা নিউট্রাল। আর একটা কি আছে? মেটাল। ওকে, থার্ড যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, সেই থার্ড এক্সাম্পলে আমরা দেখি যে কি রয়েছে। Cu NH3 whole 4
সিউ সেল হোল 4, এটা যখন ডিসোসিয়েট হচ্ছে 2 প্লাস প্লাস সিউ সেল হোল 4 2 মাইনাস, যে কমপ্লেক্স পার্ট, এটা একটা কমপ্লেক্স পার্ট। এই কমপ্লেক্স পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা মেটাল আছে। ওকে, এই কমপ্লেক্স পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, একটা মেটাল আছে, একটা অ্যানায়ন আছে Cl মাইনাস, আর এখানে একটা মলিকিউল ছিল যেটা হচ্ছে NH3। মলিকিউল অবশ্যই নিউট্রাল, অ্যানায়ন অবশ্যই চার্জড। সেই চার্জটা কেমন? নেগেটিভলি চার্জড। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি কমপ্লেক্স কম্পাউন্ডের, যেটা আমরা ল্যাবরেটরিতে প্রায় এই টেস্টটা করে থাকি, NO3 মাইনাসের কনফার্মেটরি টেস্ট, যেটাকে বলা হয় রিং টেস্ট। সেখানে যে কমপ্লেক্স কম্পাউন্ড আমরা তৈরি করি আমাদের অজান্তে, এটা হচ্ছে এটা। এখানে যে কমপ্লেক্স পার্টটা রয়েছে সেটা অবশ্যই এটা, কারণ এটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। কমপ্লেক্স পার্ট সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট একটা রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট আরেকটা রয়েছে, একটা মেটাল রয়েছে, একটা মলিকিউল আছে H2O যেটা নিউট্রাল, একটা মলিকিউল আছে যেটা হচ্ছে NO, কিন্তু এটা মলিকিউল নয়, এটা অ্যাকচুয়ালি চার্জড আয়ন থাকে, এটা হচ্ছে NO প্লাস। একটা মেটাল আমরা দেখতে পেয়েছি, রাইট? তাহলে একটা যে কমপ্লেক্স পার্ট, কমপ্লেক্স কম্পাউন্ডের যে কমপ্লেক্স পার্ট, সেটাতে কি থাকে আমরা যদি এটা স্পেসিফাই করে দিই কি থাকবে, সিম্পলিফাই যদি করি তাহলে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট থাকবে, একটা মেটাল অবশ্যই থাকবে, অ্যানায়ন থাকতে পারে, নিউট্রাল মলিকিউল থাকতে পারে, মলিকিউল মানে সেটা নিউট্রাল, পজিটিভ আয়ন থাকতে পারে, হ্যাঁ, এই যে নিউট্রাল মলিকিউল, অ্যানায়ন কিংবা পজিটিভ আয়ন, এগুলো সমস্তই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এবং টোটাল কমপ্লেক্স পার্ট সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘেরা থাকবে। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে যে একটা কমপ্লেক্স পার্ট দেখতে কেমন, তার মধ্যে কি থাকে। এখন যে মেটালটা থাকে কমপ্লেক্স পার্টের মধ্যে, সেই মেটালটা নিউট্রাল হতে পারে, পজিটিভলি চার্জড হতে পারে, অথবা খুব রেয়ারলি নেগেটিভলি চার্জড হয়, এটা সাধারণত দেখা যায় না, খুব রেয়ার। অ্যানায়ন সবসময় নেগেটিভলি চার্জড হবে, নিউট্রাল মলিকিউল চার্জহীন অবস্থায় থাকবে, পজিটিভ আয়ন সবসময় পজিটিভলি চার্জড হবে, এবং অ্যাজ এ হোল কমপ্লেক্স পার্ট সবসময় চার্জ হবে। কিন্তু অ্যাজ এ হোল কমপ্লেক্স কম্পাউন্ড সবসময় কি হবে? কমপ্লেক্স কম্পাউন্ড সবসময় কি হবে? নিউট্রাল হবে। ঠিক আছে, এটাই হলো আজকে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্ট্রোডাক্টরি পার্ট। এতদূর অব্দি দেখার পরে আমি আশা করছি তোমরা সবাই এটুকু বুঝে গেছো কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি, ডাবল সল্ট কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড কি, কমপ্লেক্স কম্পাউন্ডের কনস্টিটিউয়েন্ট বা উপাদানগুলি কি কি, কমপ্লেক্স কম্পাউন্ডের কমপ্লেক্স পার্টের কনস্টিটিউয়েন্ট বা উপাদানগুলি কি কি, এবং লিগ্যান্ড কি। অ্যাকচুয়ালি লিগ্যান্ড আমি বলতে ভুলে গেছি, লিগ্যান্ড হচ্ছে এখানে এই যে নিউট্রাল নিউট্রাল বা অ্যানায়ন বা ক্যাটায়ন, যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল কমপ্লেক্স পার্টে,
নিউট্রাল মলিকিউল অ্যানায়ন বা ক্যাটায়ন যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল একটা কমপ্লেক্স পার্টে, সেগুলোকে বলা হয় লিগ্যান্ড। বা এরকম আমি বলতে পারি যে কমপ্লেক্স কম্পাউন্ডের কমপ্লেক্স পার্টে যে নিউট্রাল মলিকিউল অ্যানায়ন বা ক্যাটায়ন গুলো ধাতুর সঙ্গে বা মেটালের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। আমরা এটা জেনেছি যে চার্জ অফ মেটাল সেন্ট্রাল মেটালের চার্জ কেমন হয়, নিউট্রাল হতে পারে, পজিটিভ হতে পারে, খুব রেয়ার নেগেটিভ হয়। এবং লিগ্যান্ডের চার্জ কি হয়। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।